অনেক বছর আগে ফ্রান্সে একজন খুব সুন্দর রাজকুমার একটা রাজপ্রাসাদে বাস করত। তার চেহারা যেমন ছিল মনোমুগ্ধকর, মনটা ছিল ততটাই কঠোর ও অহংকারী। প্রজাদের থেকে সে বেশি বেশি করে কর আদায় করত, শুধু তার প্রাসাদকে আরো রাজকীয় করে তোলার জন্য। আর তার রাজমহলে অনুষ্ঠানে নিমন্ত্রণ পেত শুধু সুন্দর দেখতে মানুষরাই, আর খারাপ দেখতে মানুষদেরকে তাড়িয়ে দিত। একদিন এক ঝড় বৃষ্টির রাতে রাজপ্রাসাদে এক বৃদ্ধা আশ্রয় চাইতে আসে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি রাজাকে একটি লাল গোলাপ উপহার দেন। কিন্তু বৃদ্ধার রূপ ছিল অত্যন্ত সাধারণ, এমনকি কিছুটা বিকৃত। রাজা গোলাপটি অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দেয় আর বৃদ্ধাকে উপহাস করে। তার অনুগামীরাও রাজাকে অনুসরণ করে বৃদ্ধাকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করে। কিন্তু সেই বৃদ্ধা তখনই বললেন, মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনে বাস করে, চেহারাই নয়। এই কথা শুনে রাজা আরো রেগে গিয়ে তাকে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলে। ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধা রূপান্তরিত হন এক অপরূপ সুন্দরী জাদুকরীতে। তিনি বলেন রাজা তার হৃদয়ের কঠোরতার শাস্তি পাবেন, এবং সাথে সাথেই জাদু করে রাজাকে এক ভয়ঙ্কর দৈত্যে পরিণত করেন। সেই সঙ্গে পুরো প্রাসাদের সব প্রজাদেরকে রূপান্তর করেন নানা আসবাবপত্রে, কেউ মোমবাতি, কেউ কাপ, কেউ প্লেট, কেউ ঘড়ি। জাদুকরণে শুধু রাজাকে অভিশাপ দিয়েই থেমে থাকে। এক ভয়ঙ্কর জাদু করে তিনি রাজকুমারকে সকল আপনজনের স্মৃতি থেকেও মুছে ফেলেন। রাজা প্রাসাদে একাকী বন্দী হয়ে পড়ে। আর সেই গোলাপ যেটি জাদুকরণী রাজাকে দিয়েছিলেন সেটিও ছিল জাদুময়। গোলাপের পাপড়িগুলো ধীরে ধীরে ঝরে যেতে থাকবে, আর যখন শেষ পাপড়িটিও ঝরে পড়বে তখনই রাজার সমস্ত আশার অবসান হবে। তবে একটি শেষ সুযোগ ছিল। জাদুকরণী বলেছিলেন, যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো এবং সেও তোমাকে ভালোবাসে, তবে অভিশাপ ভেঙে যাবে। তবে মনে রেখো, এটি ঘটতে হবে গোলাপের শেষ পাপড়ি ঝরে পড়ার আগেই, নইলে তুমি চিরকাল দৈত্য হয়ে থাকবে। এরপর আমরা দেখতে পাই এক শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, যেখানে বাস করে এক অসাধারণ মেয়ে। তার নাম বেল। বেল ছিল সৌন্দর্য ও বুদ্ধিমত্তার এক অপূর্ব মিশ্রণ। সে বই পড়তে ভালোবাসতো, বিশেষ করে রোমান্টিক গল্প। গ্রামের লাইব্রেরির প্রায় সব বই তার পড়া শেষ হয়ে গেছিল। গ্রামের মানুষরা তাকে একটু আলাদা চোখে দেখত, কেউ কেউ মুগ্ধ হয়ে, কেউ অবাক হয়ে। কারণ সে স্বপ্ন দেখত, ভালোবাসতো ভাবতে, আর অন্যকে সাহায্য করতে। গ্রামে আরো একজন বাস করত, তার নাম গ্যাস্টন। দেখতে সুদর্শন হলেও সে ছিল অত্যন্ত অহংকারী। কিন্তু বাস্তবে সে পড়াশোনা জানতো না। গ্যাস্টন অনেকবার বেলকে বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রায় জোর করে তাকে নিজের করে পেতে চাইতো। কিন্তু বেল তার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছে, কারণ বেল গ্যাস্টনকে একদম পছন্দ করতো না। বেলের মা বেলের অনেক ছোটবেলাতেই মারা গিয়েছে। সেই থেকে বেল বড় হয়েছে শুধু তার বাবা মরিসের স্নেহ ভালোবাসায়। মরিস ছিলেন একজন মেকানিক। নানা ধরনের ছোট ছোট যন্ত্র তৈরি করতেন, যেগুলো নিয়ে তিনি বিভিন্ন বাজারে যেতেন বিক্রির উদ্দেশ্যে। একদিন সকালে মরিস তার নতুন কিছু আবিষ্কার বাজারে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। যাবার আগে মেয়েকে জিজ্ঞাসা করলেন, বেল, তোমার জন্য বাজার থেকে কি আনবো? বেল হেসে বলল, আমার জন্য শুধু একটা লাল গোলাপ আনবে বাবা। এই কথা শুনে মরিস বেরিয়ে যায় বাজারের উদ্দেশ্যে। কিন্তু সেদিন ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। রাস্তায় এক গভীর জঙ্গলে হঠাৎ ঝড় ওঠে। বজ্রপাতের শব্দে এক বিশাল গাছ উপড়ে পড়ে রাস্তায়। মরিস বাধ্য হয় ঘুরপথ নিতে। অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন পথে ধীরে ধীরে যখন তিনি এগোচ্ছিলেন, তখন হঠাৎ একদল হিংস্র নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মরিস প্রাণপণে পালিয়ে আশ্রয় খোঁজে। মরিস দেখতে পায় এক বিশাল প্রাসাদ, পুরনো তবে রাজকীয়। তিনি জানতেন না এই প্রাসাদেই সেই রাজমহল, যেটিকে বহু বছর আগে অভিশপ্ত করে একটি দৈত্যের আবাসস্থলে পরিণত করা হয়েছিল। মরিস দ্বিধার মধ্যে প্রাসাদের ভেতরে ঢুকে পড়েন। সবকিছুই অদ্ভুত, এত বড় প্রাসাদ, অথচ কোথাও কেউ নেই। তবুও তিনি ডাকতে থাকেন, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন। কেউ জবাব দেয় না, কিন্তু মনে হয় যেন দূরে কোথাও কেউ ফিসফিস করছে। আশ্চর্য হয়ে চারিদিকে তাকালেও কাউকে দেখতে পান না। ভয় মিশ্রিত কৌতূহলে মরিস এগিয়ে যান এক কক্ষ থেকে অন্য কক্ষে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি পৌঁছান এক উষ্ণ কক্ষে, যেখানে আগুন জ্বলছিল। নিজের শরীরটা একটু সেকে নিয়ে বসে পড়েন বিশাল এক ডাইনিং টেবিলে। এমনিতে তার অনেক খিদে পেয়েছিল, তাই এত খাবার দেখে সে নিজেকে আর সামলাতে পারে না। মরিস যখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ তিনি দেখেন এক ছোট্ট চায়ের কাপ নিজের ইচ্ছা মতো টুকটুক করে এগিয়ে তার কাছে চলে এলো। মরিস আঁতকে উঠলেন, তার চোখ ছানা ভরা। কাপটি নড়ছে। এই দৃশ্য দেখে মরিসের শরীর ভয়ে কাঁপতে থাকে। তার মনে হয় নিশ্চয়ই এটি কোনো ভৌতিক রাজপ্রাসাদ। ভয় পেয়ে তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং প্রাণপণে দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে মরিস দেখতে পান এক অপূর্ব বাগান, যেখানে লাল গোলাপ ফুটে রয়েছে। হঠাৎ বেলের কথা মনে পড়ে যায়। বেল বলেছিল, শুধু একটা গোলাপ এনে দিও বাবা। তাই তিনি ভাবলেন
এত সুন্দর বাগান থেকে একটি গোলাপ নেওয়া ক্ষতি কি? মরিস একটিমাত্র গোলাপ তুলতেই ঠিক তখনই পেছনে এক গর্জন শোনা গেল। এক বিশাল দৈত্য তার সামনে এসে দাঁড়ালো। সে চিৎকার করে বলল, তুমি আমার বাগান থেকে গোলাপ চুরি করেছো? তুমি একজন চোর, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে দৈত্য মরিসকে বন্দি বানিয়ে নেয়। এদিকে মরিসের ঘোড়া ফিলিপ এই সব কিছু দেখে ছুটতে চলে আসে গ্রামের দিকে, বেলের কাছে। ঘোড়াটি একা ফিরে এসেছে দেখে বেল বুঝে যায় নিশ্চয়ই তার বাবা কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছে। তাই বেল ঘোড়াটির ওপর চেপে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ফিলিপ বেলকে নিয়ে পৌঁছে যায় সেই দৈত্যের রাজপ্রাসাদে। বেল প্রাসাদে প্রবেশ করতেই লুকিয়ে থাকা জাদু আসবাবপত্রেরা একে অপরকে ফিসফিস করে বলে, এটাই কি সেই মেয়ে যে আমাদের অভিশাপ ভাঙতে পারবে? বেল যদিও কাউকে দেখতে পায় না, তবু কানে আসে সেই ফিসফিস শব্দ। হঠাৎ দূর থেকে সে শুনতে পায় তার বাবার কাশির আওয়াজ। কিছু না ভেবেই সে ছুটে চলে যায় সেই দিকে। এক কক্ষের ভেতরে গিয়ে বেল দেখতে পায় মরিস বন্দি অবস্থায় আছে। বেলকে দেখে মরিস বলে, আমি শুধু তোমার জন্য একটা গোলাপ তুলতে গিয়েছিলাম, আর সেই দৈত্য আমাকে বন্দি করে রেখেছে। ঠিক তখনই এই দৈত্য এসে হাজির হয়। তার বিশাল ছায়া বেলকে ভয় পাইয়ে দেয়। বেল সাহস করে বলে, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, তিনি কোনো খারাপ মানুষ নন। দৈত্য গভীর কণ্ঠে উত্তর দেয়, তোমার বাবা আমার বাগান থেকে ফুল চুরি করেছে, সে একজন চোর, তাকে ছাড়া যাবে না। বেল সাহস করে দৈত্যকে বলে, আমি আমার বাবাকে গলা বাঁধতে বলেছিলাম, যদি কেউ দোষী হয় সেটা আমি। শাস্তি যদি দিতেই হয় তাহলে আমাকে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। দৈত্যটি বেলের কোনো কথাই শোনে না। তখন বেল বলে, তবে আমাকে আমার বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে দাও। দৈত্য বলে, এই জেলের দরজা একবার বন্ধ হলে আর খোলা যাবে না, তাই তাড়াতাড়ি করো। সেই বলে সে দরজাটি খুলে দেয়। বেল ধীরে ধীরে প্রবেশ করে। সে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, আমি তোমাকে ভালোবাসি। এরপর বেল মরিসকে ধাক্কা দিয়ে জেলের বাইরে ঠেলে দেয়। বেল চিৎকার করে বলে, তুমি মুক্ত বাবা, এখন দয়া করে ফিরে যাও। দৈত্য স্তব্ধ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে মরিসকে প্রাসাদ থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বেল দেখতে পায় অদ্ভুতভাবে সেই জেলের দরজা আপনা আপনি খুলে গেছে। বাইরে থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, কেউ একজন বলছে, চলুন আপনাকে আপনার ঘরে নিয়ে যায়। বেল অবাক হয়ে চারপাশে তাকায়। হঠাৎই তার চোখ পড়ে একটা ছোট্ট ক্যান্ডেল স্ট্যান্ড, যেটা হাঁটছে আবার কথা বলছে। বেল পেছনে সরে এসে একটু ভয় পায়। তখনই আরেকটা চলন্ত ঘড়ি সামনে এসে বলে, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আসুন আপনাকে আপনার কক্ষে নিয়ে যায়। বেল ধীরে ধীরে তাদের অনুসরণ করে। তারা তাকে এক সুন্দর রাজকীয় কক্ষে নিয়ে যায়। বড় সড়ো বিছানা, লাল সোনালি পর্দা, ঝকঝকে আয়না, সাজানো বইয়ের তাক। হঠাৎ একটি বিশাল কাঠের আলমারি তার সামনে হেসে উঠল আর বলে উঠল, আপনি কত সুন্দর, চলুন আজ আপনাকে একটু সাজিয়ে তুলি। বেল প্রথমে চমকে ওঠে, কিন্তু এরপর সে বুঝতে পারে এই রাজপ্রাসাদে কিছুই স্বাভাবিক নয়। এখানের প্রতিটি আসবাবপত্র যেন জীবন্ত। আসলে এই প্রাসাদের প্রতিটি আসবাবপত্রই একসময় মানুষ ছিল। সেই রাতে যেদিন অহংকারী রাজা জাদুঘরের অভিশাপে দৈত্যে পরিণত হয়েছিল, সেই দিনই এই নিরীহ মানুষগুলিও রূপান্তরিত হয়েছিল চেয়ার, কাপ, ঘড়ি আর আলমারিতে। এদিকে গ্রামে একটি ক্লাবে গ্যাস্টন ও তার বন্ধুরা পার্টি করছিল। ঠিক তখনই হঠাৎ ভিতরে ঢোকে বেলের বাবা মরিস। হাঁপাতে হাঁপাতে, চোখে আতঙ্ক। মরিস বলে, আমার মেয়েকে এক বিশাল ভয়ঙ্কর দৈত্য বন্দি করেছে। ওই রাজপ্রাসাদে সব জিনিস কথা বলে, কাপ, চামচ, ঘড়ি সব জীবন্ত। তার কথা শুনে চারিদিক থেকে সবাই হেসে ওঠে। কেউ তাকে বিশ্বাস করে না, বরং ভাবছে সে বোধহয় পাগল হয়ে গেছে। তখন গ্যাস্টন উঠে দাঁড়ায় আর বলে, ঠিক আছে মরিস, আমি বেলকে উদ্ধার করব। সত্যি বলতে গ্যাস্টন বেলকে বাঁচিয়ে সবার চোখে একজন হিরো হতে চায়। এদিকে রাজপ্রাসাদে যখন দৈত্য জানতে পারে যে ক্যান্ডেল স্ট্যান্ড আর ঘড়ি মিলে বেলকে একটি আরামদায়ক ঘর দিয়েছে আর তার জন্য তৈরি হচ্ছে সুস্বাদু খাবার এবং নতুন পোশাক, সে প্রচণ্ড রেগে ওঠে। তার দৃষ্টিতে বেল একজন বন্দী। কিন্তু নরম গলায় ক্যান্ডেল স্ট্যান্ড দৈত্যকে বলে, মেয়েটিকে আজকে ডিনার ইনভাইট করতে, হয়তো এই মেয়েটি আমাদেরকে মুক্ত করবে। দৈত্যটি দীর্ঘক্ষণ দ্বিধায় ভোগার পর অবশেষে ক্যান্ডেল স্ট্যান্ডের কথায় রাজি হয়ে যায় বেলকে ডিনারে আমন্ত্রণ করতে। সে বেলকে বলে, আজ রাতে তুমি আমার সঙ্গে ডিনার করবে। কিন্তু বেল বলে, তুমি আমাকে বন্দি বানিয়ে এখন ডিনারের জন্য ডাকতে এসছো? আমি তোমার সাথে কোনো মতেই খাবার খাবো না, তাতে যদি আমাকে না খেয়ে থাকতে হয় তাও ভালো। এই কথা শুনে দৈত্যটি সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় সেই ঘরে যেখানে রাখা আছে জাদুর গোলাপ। দৈত্য দেখে গোলাপটির বাবলি ঝরে যাচ্ছে, আর খুব বেশি সময় নেই। ডিনার শেষে বেল প্রাসাদের ভেতর ঘুরতে বের হয়। একসময় সে পৌঁছে যায় সেই পশ্চিম দিকের বড় দরজার সামনে, যেটি খোলা নিষেধ ছিল। সে ধীরে ধীরে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে বেল সেই গোলাপ ফুলটি দেখতে পায়, যেটি সেই জাদুকরী রাজাকে দিয়েছিল। বেল সেই গোলাপটির দিকে হাত বাড়ায়।
ঠিক তখনই সেখানে গর্জে ওঠে দৈত্য। তুমি কি করছিলে জানো? এই জিনিসটা ছুলে কি হতে পারতো? তার চোখে আগুন, মুখে রাগ আর গলায় হতাশা। এই কথা শুনে বেল খুব কষ্ট পায়। সে সোজা চলে যায় ঘোড়া ফিলিপের কাছে। ঘোড়ার পিঠে উঠে ছুটে চলে যায় সেই প্রাসাদ থেকে। হঠাৎ একদল হিংস্র নেকড়ে এসে তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে আসে সেই দৈত্য। আর সেই নেকড়েগুলোর সাথে দৈত্য ফাইট করে বেলকে বাঁচিয়ে নেয়। সে বেলকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় আর মাটিতে লুটিয়ে পড়ে। এখন বেল ভাবে সে কি ঘোড়াটি নিয়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু দৈত্যের ওপর বেলের মায়া হয়। তাই বেল দৈত্যটিকে ঘোড়ার পেটে চাপিয়ে নিয়ে চলে আসে সেই রাজপ্রাসাদে। এদিকে মরিস গ্যাস্টন আর তার এক সঙ্গীকে নিয়ে রাজপ্রাসাদ খুঁজতে রওনা দেয়, কিন্তু মরিস বারবার পথ হারিয়ে ফেলে। তখন গ্যাস্টন রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি পাগল হয়ে গেছো। এসব দৈত্য, জাদু, কথা বলা কাপ, এসব বাজে গল্প আমি বিশ্বাস করি না। মরিস বলে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার হেল্প করতে এলে কেন? তখন গ্যাস্টন বলে, আমি শুধু বেলকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মরিস ক্ষুব্ধ হয়ে বলে, তোমার মতো একজন অহংকারী লোকের হাতে আমি আমার মেয়েকে কিছুতেই তুলে দেব না। এই উত্তরে গ্যাস্টনের রাগ যেন আগুন হয়ে ওঠে। সে একটা বড় গাছের সঙ্গে মরিসকে শক্ত করে বেঁধে ফেলে রেখে দিয়ে চলে যায়, যাতে নেকড়েরা মরিসকে মেরে ফেলে আর গ্যাস্টন বেলকে বিয়ে করতে পারে। গ্যাস্টনরা চলে যাওয়ার পর সেখানে আগাথা নামের একটা মেয়ে এসে মরিসকে বাঁচায়। এদিকে বেল দৈত্যকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে আর তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। একদিন সকালে বেল দৈত্যের পাশে বসে বসে একটা শায়রি বলছিল। তখনই দৈত্যটিও তার সাথে সাথে শায়রিটি বলতে শুরু করে। এটি দেখে বেল দৈত্যটিকে জিজ্ঞাসা করে, তুমি কি শায়রি পড়ো? দৈত্যটি বলে, আমাকে শায়রি নিয়ে খুব ভালো ট্রেনিং দেওয়া হয়েছে। বেল বলে, আমার তো রোমান্টিক গল্প পড়তে খুব ভালো লাগে। আর দৈত্যটি বলে, আমার প্রেমিক প্রেমিকার কথা শুনলেই বমি পায়। যদি বই পড়তেই হয় তাহলে ভালো কোনো বই পড়ো। এই বলে দৈত্যটি বেলকে একটা বড় লাইব্রেরিতে নিয়ে যায় আর বেলকে বলে, তুমি যখন বই পড়তে এতই ভালোবাসো তাহলে আজ থেকে এই লাইব্রেরিটি তোমার। দৈত্য বেলকে গল্প পড়ে শোনাতো, তারা একসাথে খাবার খেত, তারা একসাথে সময় কাটাতে থাকে। এভাবেই দুজনে একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। তার সাথে সাথে দুজন দুজনকে তাদের অজান্তেই আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এরকমই একদিন দৈত্যটি বেলকে একটা বই দেখায়। দৈত্যটি বলল, এই বইটা সেই জাদুকরনি আমাকে দিয়েছিল। এর মধ্যে একটা জাদু আছে, বইয়ের ওপর হাত রাখলেই তুমি যেখানে যেতে চাও সেখানে পৌঁছে যাবে। তখন বেল বলে, আমি প্যারিসে যেতে চাই। দৈত্যটি মাথা নাড়ে। বেল বইয়ের উপর হাত রাখে আর মুহূর্তেই পৌঁছে যায় তাদের পুরনো বাড়িতে, মানে বেলের ছোটবেলার বাড়িতে, যেখানে বেল আর তার বাবা মা থাকতো। সেখানে গিয়ে বেল জানতে পারে তার মায়ের একটা কঠিন রোগ ছিল, আর সেই রোগটি যাতে তার মায়ের সংস্পর্শে এসে ছোট বেলেরও না হয়ে যায়। তাই বেলের মা বেলের বাবাকে বলেছিল তাদের মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, যাতে বেল এ রোগের হাত থেকে বেঁচে যায়। এসব দেখে বেল খুব কষ্ট পায়, কারণ এই কাহিনী বেলের বাবা বেলকে কখনো বলেনি। এদিকে গল্প আবার ফিরে আসে গ্রামে। মরিচ এখন আগাথাকে নিয়ে ক্লাবে এসেছে আর সবাইকে জানায় গ্যাস্টন তাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল, আর তার প্রমাণ হিসাবে সে আগাথাকে নিয়ে এসেছে। কিন্তু গ্যাস্টন গ্রামবাসীকে বোঝায় মরিচের যেহেতু আগে থেকেই মাথা খারাপ, তাই সে ভুলভাল কথা বলছে। এভাবে গ্যাস্টন চক্রান্ত করে মরিচকে পাগল প্রমাণ করে বন্দি বানিয়ে ফেলে। অপরদিকে রাজপ্রাসাদে ক্যান্ডেল স্ট্যান্ড, ঘড়ি, কেটলি, আলমারি, পাখি সবাই মিলে দৈত্যকে বোঝাতে থাকে আর বলে, তুমি বেলকে জানিয়ে দাও তুমি তাকে ভালোবাসো। কিন্তু দৈত্য বলে, আমার মতো ভয়ঙ্কর দৈত্যকে কেউ কিভাবে ভালোবাসতে পারে? এই কথা শুনে ক্যান্ডেল স্ট্যান্ডটি দৈত্যকে মনে করিয়ে দেয় সেই জাদুকরী তাকে বলেছিল ভালোবাসা রূপ দিয়ে নয়, মনের সৌন্দর্য দিয়ে হয়। তাদের সকলের কথা শুনে দৈত্য বেলকে প্রপোজ করার জন্য রাজি হয়ে যায়। তাই সবাই মিলে দৈত্যকে আর বেলকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। এরপর দৈত্য আর বেল দুজন মিলে খুব রোমান্টিক ভাবে ড্যান্স করতে থাকে আর তারা দুজনে খুব খুশি হয়। একটা সময় দৈত্য বেলকে প্রপোজও করে দেয়। একদিন সন্ধ্যায় বেল যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তখনই দৈত্যটি এসে বলে, তুমি কেমন আছো? বেল চুপচাপ, তারপর নরম কণ্ঠে বলে, আমি ঠিক আছি, কিন্তু আমার বাবাকে খুব মিস করছি। দৈত্যটি তার হাতে তুলে দেয় এক জাদুকরি আয়না। সে বলে, এই আয়নাটি দিয়ে তুমি তোমার বাবাকে দেখতে পারো এক্ষুনি। বেল ধীরে ধীরে আয়নাটির মধ্যে তাকায় আর যা দেখে তার চোখে জল এসে যায়। সে দেখে গ্রামের লোকজন তার বাবাকে ঘিরে ফেলেছে আর মারধর করছে। বেল কাঁদতে কাঁদতে বলে, আমি যেতে চাই, আমার বাবার এখন আমাকে দরকার। দৈত্যটি বলে, হ্যাঁ যাও, তুমি তোমার বাবাকে বাঁচাও। আর তারপর সে নিজের হাতে সেই আয়নাটি বেলের হাতে তুলে দিয়ে বলে, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে তাহলে এই আয়নাটির ভিতর আমার মুখটা দেখে নিও। কথা শেষ করে বেল ঘোড়ায় চেপে রওনা হয় তার বাবার গ্রামের দিকে। এদিকে বেলকে যেতে দেখে দৈত্যটির মন খুব খারাপ হতে থাকে, কারণ দৈত্য বেলকে ভালোবেসে ফেলেছে। এদিকে সমস্ত আসবাবপত্ররাও উদাস হয়ে যায়।
কারণ বেল এখান থেকে চলে গেল মানে তারা অভিশাপ থেকে আর কখনো মুক্তি পাবে না। দৈত্য আসবাবপত্র সে বেলকে এখান থেকে যেতে দিয়েছে, কারণ যাকে ভালোবাসা যায় তাকে বন্দি করে রাখতে নেই, তাকে মুক্ত করে দিতে হয়। গভীর রাত, বেল গ্রামে পৌঁছে দেখে তার বাবাকে জোর করে একটি গাড়িতে তোলা হচ্ছে পাগলাগারদের উদ্দেশ্যে। ঠিক তখনই বেল গাড়িটির পথ আটকে দাঁড়ায় আর বাবাকে সেখান থেকে মুক্ত করে। আর সেই জাদুই আয়নাটি দিয়ে সে দৈত্যকে সবাইকে দেখায়। তাতে গ্রামের সমস্ত লোক খুব ভয় পেয়ে যায়। আর তার উপর গ্যাস্টন সবাইকে উস্কে দিয়ে বলে, দেখলে এই বেলকে বশ করে নিয়েছে, আগামীকাল হয়তো সে এসে আমাদের ছেলে মেয়েদেরও ধরে নিয়ে যাবে। এখন এই সময় চলো তাকে শেষ করে দিই। বেল চিৎকার করে বলে, তোমরা ভুল করছো। সে আমাদের মতোই অনুভব করতে পারে, ভালোবাসতে পারে। কিন্তু গ্যাস্টন কোনো কথাই শোনে না। আর বেলের বাবার সাথে বেলকেও সেই গাড়িতে বন্দি বানিয়ে সেখান থেকে চলে যায় রাজপ্রাসাদের উদ্দেশ্যে দৈত্যকে শেষ করার জন্য। এদিকে রাজপ্রাসাদে সেই ক্যান্ডেল স্ট্যান্ড, ঘড়ি, চায়ের কেটলি, কাপ নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই তারা মানুষের কোলাহল শুনতে পায় আর জানলা দিয়ে দেখে মানুষ তাদের রাজপ্রাসাদে আক্রমণ করেছে। তখন তারা প্রস্তুতি নিতে শুরু করে সেই মানুষদের সাথে যুদ্ধ করার জন্য। এদিকে বেলের বাবাকে সবকিছু খুলে বলে দৈত্য সম্বন্ধে এবং জানায় দৈত্য খুব ভালো। দৈত্য তাকে প্যারিসে নিয়ে গিয়েছিল এবং তার মায়ের সাথে কি হয়েছে সেটাও সে এখন জানে। আর বলে এখন তার দৈত্যের কাছে যাওয়াটা খুব দরকার। তখন বেলের বাবা কোনো রকম ভাবে সেই গাড়িটির তালা খুলে ফেলে আর তারা বাইরে বেরিয়ে আসে এবং বেল তার ঘোড়াটিকে নিয়ে চলে যায় দৈত্যের কাছে। আর এদিকে রাজপ্রাসাদে সেই যন্ত্রপাতির সাথে মানুষের যুদ্ধ শুরু হয়ে যায়। সবকিছুই অদ্ভুতরে দেখে মানুষগুলো খুব ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে পালাতে থাকে। এদিকে ঘড়িটি দৈত্যকে এসে খবর দেয় তাদের রাজপ্রাসাদে মানুষরা আক্রমণ করেছে। কিন্তু দৈত্যের তখন সেদিকে কোনো খেয়াল নেই, কারণ সে এখন বেলকে নিয়ে ভাবতে ব্যস্ত। আর এই সুযোগে গ্যাস্টন দৈত্যের কাছে এসে দৈত্যকে বলে, আমাকে বেল পাঠিয়েছে তোমাকে হত্যা করার জন্য। আর বেল তোমার মতো দৈত্যকে কখনোই ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসে। এই কথা বলেই গ্যাস্টন দৈত্যকে গুলি করে দেয়। কিন্তু দৈত্যটি কোনো রকম সেই রাজপ্রাসাদের একটি মিনার ধরে বেঁচে যায়। আর তখনই সেখানে বেল উপস্থিত হয় আর গ্যাস্টনের বন্দুকটি নিয়ে টানাটানি করতে থাকে। এর মাঝেই গ্যাস্টনের বন্দুকটি নিচে পড়ে যায়। এদিকে দৈত্যটি বেলকে দেখে খুব খুশি হয় আর বলে, তুমি ফিরে এসেছো বেল, দাঁড়াও আমি তোমার কাছে আসছি। এই বলে দৈত্যটি যখনই বেলের কাছে আসতে যাবে, গ্যাস্টন আবারও দৈত্যকে মেরে গুরুতর আহত করে দেয়। একটা সময় পর দৈত্যটি গ্যাস্টনকে ধরে রাজপ্রাসাদের বাইরে ঝুলে ধরে। তখন গ্যাস্টন প্রাণ ভয়ে দৈত্যের কাছে তার প্রাণ ভিক্ষা চায় আর বলে, তুমি যা বলবে আমি তাই করব, আমাকে দয়া করে ছেড়ে দাও। এই কথা শুনে দৈত্যটি তাকে ছেড়ে দেয়। কিন্তু গ্যাস্টন উঠে আবারও দৈত্যকে গুলি করে। তবে সেই সময়ে গ্যাস্টন যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটিও ভেঙে নিচে পড়ে যায়। সাথে সাথে গ্যাস্টনও মারা যায়। এদিকে দৈত্য মাটিতে লুটিয়ে পড়ে আর বেলকে বলে, এবার আমার যাওয়ার সময় এসেছে। কিন্তু বেল বলে, না, তুমি এইভাবে যেতে পারো না। আর তখনই সেই গোলাপের শেষ পাপড়িটাও ঝরে যায় আর দৈত্যের মৃত্যু হয়। তার সাথে সাথে সেখানে থাকা সমস্ত যন্ত্রপাতিগুলোও নড়াচড়া বন্ধ করে দেয় আর প্রাণহীন যন্ত্রপাতিতে পরিণত হয়। বেল তখন দৈত্যকে ধরে খুব কাঁদছে আর বলছে, আমাকে ছেড়ে যেও না, আই লাভ ইউ। এবার আমরা দেখতে পাই সেই একাতা নামের মেয়েটি সেখানে আসে, যে বেলের বাবাকে বাঁচিয়ে তুলেছিল। এই মেয়েটি আর কেউ নয়, যে রাজাকে অভিশাপ দিয়েছিল সেই জাদুকরী। এখন আগাথা দেখতে পায় গোলাপের পাপড়িগুলো ঝরে যাওয়ার আগেই দৈত্য কাউকে সত্যিকারের ভালোবেসেছে আর দৈত্যকেও কেউ সত্যিকারের ভালোবেসেছে। তাই সে গোলাপের পাপড়িগুলোর ওপর জাদু করে আর দৈত্যকে বাঁচিয়ে তোলে। সাথে সাথে দৈত্য নিজের রূপ ফিরে পায়, মানে আবারও আগের রাজকুমারে পরিণত হয়, যে ছিল সুন্দর সুশীল একজন রাজকুমার। এখন রাজকুমারের মনে প্রেমের উদ্ভব হয়েছে। এবার রাজকুমার আর বেল একে অপরকে কিস করে। সাথে সাথে পুরো রাজপ্রাসাদে আলো ফিরে আসে, রাজ্যটি আবারও রঙিন হয়ে ওঠে। আর সেই মহলে থাকা যন্ত্রপাতিগুলি একে একে মানুষে পরিণত হয় আর তাদের সমস্ত আত্মীয় স্বজনরা এসে একে একে আপনজনকে চিনে নেয়। এই মুভিটি থেকে আমরা শিক্ষা পাই, মানুষকে কখনো রূপ দিয়ে বিচার করতে নেই, মানুষের মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। আর ভালোবাসা থেকে বড় শক্তিশালী এই পৃথিবীতে আর কিছু নেই। কেমন লাগলো বিউটি অ্যান্ড দ্য বিস্টের গল্প, সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের